স্বাগত প্রবাসের সংবাদে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। চলতি বছর আরাফাতের ময়দানে হজে অংশগ্রহণকারী মুসলিম উম্মার উদ্দেশ্যে খুতবা দেবেন মসজিদুল হারামের প্রবীণ ইমাম শায়খ সালেহ বিন আবদুল্লাহ হুমাইদ। আগামী 9 জিলহজ আরাফাতের ময়দানে হজের খুতবা দেবেন তিনি। সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এক রাজকীয় ফরমানে তাকে আরাফাতের মহান দিনে খুতবা দেওয়ার জন্য অনুমোদন দেন। দুই মসজিদ ভিত্তিক ওয়েবসাইট ইনসাইড দ্য হারমাইন রোববার এই তথ্য জানিয়েছে। এদিকে জুন মাসে হতে যাওয়া পবিত্র হজে অংশ নিতে সৌদি আরবে পৌঁছে গেছেন 8,20,000-এরও বেশি মুসল্লি। বিশ্বের 100 দেশের 1,300 জনের হজ পালনের ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। পবিত্র দুই মসজিদের অভিভাবক হিসেবে তিনি এই ঘোষণা দিয়েছেন। যত বই তত প্রাণ, এই স্লোগানকে সামনে রেখে নিউ ইয়র্কে শুরু হয়েছে 34তম আন্তর্জাতিক বাংলা বইমেলা। জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে আয়োজিত বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জনপ্রিয় কবি ও ঔপন্যাসিক সাদাত হোসেন। মুক্তধারা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত বইমেলা যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রজন্মের বাংলাদেশিদের কাছে সাহিত্যের প্রতি টান অনুভবে ভূমিকা রাখছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে আরিফুর রহমানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। বর্ণিল আয়োজনে নিউ ইয়র্কে শুরু হয়েছে আন্তর্জাতিক বাংলা বইমেলা। প্রথম দিনের আলোচনা ঘিরে প্রবাস বাংলা সাহিত্য চর্চা ও তার প্রজন্মান্তরে বিস্তারে গুরুত্বারোপ। প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধের মার্কিন বন্ধু ফিলিপস টেইলর, বিশেষ অতিথি সাহিত্য সমালোচক দার্শনিক কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গায়ত্রী চক্রবর্তী স্পিলবার্গ এবং বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত সিতারা বেগম বীর প্রতীক। 23 মে শুক্রবারের আয়োজনে ছিল সমবেত কণ্ঠে গান, নাচ, প্রবাসী প্রজন্মের শিশুদের পরিবেশনা। সঞ্চালনায় ছিলেন প্রবাসী সাংবাদিক আরিফুর রহমান। পরে বিশিষ্টজনদের সঙ্গে নিয়ে জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে 4 দিনের বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জনপ্রিয় লেখক ও ঔপন্যাসিক সাদাত হোসেন। আমন্ত্রিত অতিথি হিসেবে অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর রেমান সোবান ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর রনক জাহান প্রবাসে বাংলা সাহিত্য চর্চার এমন আয়োজনকে সাধুবাদ জানান। বাংলা ভাষা, সাহিত্য ও কৃষ্টিকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে ধারাবাহিকভাবে বাংলা বইমেলা আয়োজন করে আসছে মুক্তধারা ফাউন্ডেশন। 26 মে চলা 4 দিনের বইমেলায় 25টিরও বেশি প্রকাশনা সংস্থা অংশ নিয়েছে। টেক্সট রিপোর্ট, নিউজ 24। চীনের চিয়াংশি প্রদেশের রাজধানী নানাঝাংয়ে অনুষ্ঠিত হয়ে গেল 2000 বছরের পুরনো ঐতিহ্যবাহী ড্রাগন বোট ফেস্টিভ্যাল। চীনা ভাষায় যাকে বলে দোয়ানোজিয়ে। শুক্র ও শনি 2 দিনব্যাপী চিউলং লেকের পানিতে রঙিন ড্রাগন সাজে নৌকাবাইজ, লোক সাংস্কৃতিক পরিবেশনা ও বৈচিত্র্যময় স্থানীয় খাবারের সমারোহে আয়োজিত হয়। প্রাচীন কবি কু ইউয়ান স্মরণে প্রতি বছর আয়োজিত এই প্রাচীন উৎসবটি চন্দ্রবর্ষের 5ম মাসে পালিত হয়। উৎসবের সূচনা হয় জাতীয় সঙ্গীত ও ঐতিহ্যবাহী রীতিতে। এরপর পুরো চিউলং লেক জুড়ে বেজে ওঠে ড্রাম, ঢোল আর উচ্ছ্বাস। রঙিন সুতা বাঁধা, সুগন্ধিত থলে তৈরি মুখোশ বানানো ও ঐতিহ্যবাহী কারুশিল্পের আয়োজন ছিল শিশুদের জন্য। শতাধিক খাবারের স্টল ও খেলনার দোকানও উৎসবপ্রেমীদের আকর্ষণ করে। এই উৎসব উপভোগ করে বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত দেশি বিদেশি শিক্ষার্থী এবং স্থানীয় সাধারণ মানুষ। যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি ডায়াসপোরা বা প্রবাসী আছেন যারা রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি এবং একাডেমিয়াতে ক্রমবর্ধমান প্রভাব নিয়ে বিশ্বের অন্যতম প্রভাবশালী সম্প্রদায় হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। ব্রিজ টু বাংলাদেশ সেই শূন্যস্থান পূরণ করতেই যাত্রা শুরু করেছে। অনুষ্ঠানের আলোচনায় উঠে এসেছে বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদের অংশগ্রহণ আরও কাঠামোগত এবং দীর্ঘস্থায়ী হওয়া উচিত। লন্ডনে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের নীতি নির্ধারক, কূটনীতিক, প্রবাসী নেতৃবৃন্দ, সংসদ সদস্য, একাডেমিশিয়ান, উন্নয়ন বিশেষজ্ঞ এবং দ্বিতীয় প্রজন্মের তরুণরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের যুক্তরাজ্যস্থ হাইকমিশনার আবিদা ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্রিটিশ বারোনেস পোলাউদ্দিন, অক্সফ্যাম জিবির প্রধান নির্বাহী হালিমা বেগম, অক্সফ্যাম বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আশিস দামলে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। অক্সফ্যাম জিবির প্যাট্রন আজিজুর রহমান এবং মূল প্রেজেন্টেশন উপস্থাপন করেন অক্সফ্যাম ইন বাংলাদেশের যোগাযোগ ও অ্যাডভোকেসি বিভাগের প্রধান মুশরিফুল ইসলাম।
দর্শক, বইমেলা নিয়ে বিস্তারিত জানাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুর রহমান। আরিফ, জানাচ্ছি আরিফ, বইমেলার প্রস্তুতি কেমন দেখছেন, সব মিলিয়ে জানাবেন আমাদের। অর্থে বইমেলার যে প্রস্তুতি গতকাল আমরা দেখেছিলাম, আমি সেখানে নিজেও অংশগ্রহণ করেছিলাম। তো বইমেলায় সত্যিকারের প্রাণের উৎসবে পরিণত হয়েছিল, যেখানে বিভিন্ন বয়সী মানুষের একত্রিত হয়েছিল। যদিও আগে থেকেই আবহাওয়া অধিদপ্তর অর্থাৎ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আবহাওয়া অধিদপ্তর বলেছিল বিকেলে যে সময়টাতে উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা সে সময় বৃষ্টি হবে, যে জন্য সবার একটু মন খারাপ ছিল। কিন্তু সত্যিকার অর্থে বৃষ্টি তখন হয়নি, বৃষ্টি হয়েছে অনেকক্ষণ পরে। তো প্রথমে যে কথাটা বলতে চাই যে লেখক, প্রকাশক, নাট্যকার মূলত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং বাংলাদেশ এবং কানাডা সহ মোট 4টি দেশের বিভিন্ন ধরনের প্রকাশক এবং প্রকাশনী সংস্থা যেখানে অংশগ্রহণ করেছে। এখানে সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টি ছিল সেটি হলো যে উদ্বোধনী যে অনুষ্ঠানে বাংলা ভাষা, বাংলা গান, নৃত্য সবকিছু মিলিয়ে একটা অন্যরকম আবহ ছিল। এবং ওখানে এসে সত্যিকারে বাংলাদেশে থাকার যে আবেগ অনুভূতি সেটারই বহিঃপ্রকাশ ঘটেছিল। অর্থাৎ যে যেখানেই থাকে না কেন, যখন সবাই একত্রিত হয়ে জামাইকা আর্ট অ্যান্ড কালচারাল সেন্টারে উপস্থিত হলো, তো সবার মধ্যে এক ধরনের একটা উচ্ছ্বাস ছিল। আর নতুন বইয়ের গন্ধ যেমন মানুষকে পুলকিত করে, ঠিক একই রকম ভাবে আমরাও নতুন বইয়ের গন্ধে পুলকিত হয়েছি এবং একে একে সবাই নতুন বই পড়েছি এবং বিভিন্ন বয়সী মানুষ সেখানে এসেছে। সবচেয়ে আকর্ষণ করার মতো ব্যাপার হলো যে নতুন প্রজন্ম অর্থাৎ যুক্তরাষ্ট্রের বড় হওয়ার নতুন প্রজন্ম নতুন বই এবং বাংলা ভাষা, বাংলা গানকে জানার জন্য এই মেলা এসেছিল। এবং এই মেলা আপনাকে বলে রাখি আজকে দ্বিতীয় দিন চলছে, আরো 2 দিন চলবে এবং 4 দিন ব্যাপী এই আয়োজনে বাংলা ভাষা, বাংলা গান, বাংলা সংস্কৃতিকে তুলে ধরার জন্য, মুক্তিযুদ্ধকে তুলে ধরার জন্য এখানকার মুক্তধারা ফাউন্ডেশন সব রকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং যেখানে নিউ ইয়র্কে সহ 50টি অঙ্গরাজ্যের মোটামুটি সব বাংলাদেশিরা এখানে উপস্থিত থাকছে। তো সব মিলিয়ে এখানে একটা সত্যিকারের বাংলাদেশের প্রতিচ্ছবি আমরা দেখতে পেয়েছি। আরিফ, আপনাকে ধন্যবাদ যুক্ত হবার জন্য। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের তাগিদ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। একই সঙ্গে সরকারের মধ্যে সমন্বয়হীনতা দূর করারও তাগিদ দেন তারা। ডক্টর ইউনূসের সঙ্গে বিভিন্ন দলের নেতাদের বৈঠকে এসব দাবি উঠে আসে। পরে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, আগামী বছর 30 জুনের আগেই নির্বাচনের আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা। নানা ক্ষোভ ও হতাশা থেকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস পদত্যাগ করার কথা ভাবছেন, এমন খবরে গত বৃহস্পতিবার রাত থেকেই সব মহলে আলোড়ন সৃষ্টি হয়। এমন পরিপ্রেক্ষিতে রাজনৈতিক দলগুলোর আগ্রহে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শুরু হয়। দ্বিতীয় দিনে 2 ধাপে 20টি রাজনৈতিক দলের নেতারা বৈঠক করেন ডক্টর ইউনূসের সঙ্গে। নানা ষড়যন্ত্রের মধ্যেও প্রধান উপদেষ্টাকে অবিচল থেকে সংস্কার প্রক্রিয়া সম্পন্ন করে নির্বাচন দেওয়ার পরামর্শ দেন তারা। তবে সংস্কারের লক্ষ্যে যেন কাল বিলম্ব না হয় সে বিষয়েও সচেতন থাকতে প্রধান উপদেষ্টাকে পরামর্শ দেন তারা। আমাদের কাছে অল্প বেশি সংস্কারের বিষয় আমরা একটা ফেয়ার ইলেকশন চাই, তার জন্য যেটুকু দরকার সেটুকু করছে। গ্রহণযোগ্য নির্বাচন বাংলাদেশ হয়, মানুষ 16 বছর ভোট দিতে পারে নাই, এক জাতি মানুষ ভোট দিতে পারে, সেই জন্য আমরা সবাইকে সহযোগিতা করার জন্য আমরাও সহযোগিতা করব। এবং নির্বাচনের পরিবেশটা যে আসলে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক পরিবেশ হয়, এই দুইটা পরিবেশের সম্পর্কে পার্থক্যতা জানিয়ে জনগণের মধ্যে তাদের অবস্থানটা পরিষ্কার যৌক্তিকভাবে তুলে ধরার জন্য আমাদের জায়গা থেকে আমরা অনুরোধ করেছি এবং আমরা তাদেরকে সহায়তা করার কথা বলে আসছি। নেতারা বলেন, দেশে ভারতীয় আধিপত্যবাদের যে ষড়যন্ত্র চলছে তা মোকাবেলা করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা বলেছি 31শে ডিসেম্বরের মধ্যে তো একটা কথা আছে, কিন্তু যদি বোঝাপড়া থাকে, আলাপ আলোচনা থাকে, যদি বোঝা যায় জরুরি এই কাজগুলো সম্পন্ন করে নির্বাচন করতে হবে, যদি আরো 15 দিন বেশি সময় লাগে, 1 মাস বেশি সময় লাগে, এটা নিয়ে বড় ধরনের কোনো প্রশ্ন উত্থাপিত হবে না। ফেব্রুয়ারিতে রমজানের আগেই
নির্বাচন দিতে পারলে ভালো, একথা আমরা বলার চেষ্টা করেছি। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে, দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার বিরুদ্ধে পরাজিত ফ্যাসিস্ট শক্তি অভ্যন্তরে যে ষড়যন্ত্র করছে, বিদেশি দোসরদের নিয়ে যে ষড়যন্ত্র করছে, এই বিষয়ে প্রধান উপদেষ্টার যে আশঙ্কা এবং আমাদের সকলের আশঙ্কা, সেক্ষেত্রে আমাদের সকলের ঐক্যবদ্ধ থাকতে হবে। ওভারঅল যেহেতু ন্যাশন ওয়াইড একটা কনসার্ন তৈরি হয়েছে, করিডোর কিংবা এই বন্দর, ন্যাশনাল ইলেকশনের সুনির্দিষ্ট দিন তারিখ বা মাস নিয়ে এবং বিশেষ করে আপনার নির্বাচন নিয়ে, এই বিষয়গুলোতে তারা গুরুত্ব দেবে আশা করি। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এ সময় প্রেস সচিব জানান, একটি সুষ্ঠু নির্বাচন করাই সরকারের লক্ষ্য। এটা ডিসেম্বর থেকে জুন মাসের 30 তারিখ পর্যন্ত এর মধ্যে ইলেকশন হবে। ওই জুন মাসের 30 তারিখে জুলাই মাসের 1 তারিখে যাবে না। নির্বাচনের পাশাপাশি সংস্কার এবং গণহত্যার বিচারকেও সমান প্রাধান্য দিচ্ছে সরকার, জানান প্রেস সচিব। তারিখ পর্যন্ত এর মধ্যে ইলেকশন। শেখ জায়েদ, নিউজ 24, ঢাকা। চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই হতে হবে জাতীয় নির্বাচন। আবারও এই দাবি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলছেন, সরকারকে অবশ্যই জনগণের কথা শুনতে হবে। এখানে মান অভিমান বা রাগ অনুরাগের সুযোগ নেই। ন্যাশনাল পিপলস পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় তারেক রহমান এসব কথা বলেন। তার প্রত্যাশা, অন্তর্বর্তী সরকারের অধীনেই হবে সুষ্ঠু জাতীয় নির্বাচন। ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির 18তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বহু বছর ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিএনপির সঙ্গে থাকার জন্য এনপিপির নেতাকর্মীদের ধন্যবাদ জানান তিনি। বলেন, ফ্যাসিবাদ রুখে দিতে সবচেয়ে বেশি দরকার জনগণের ক্ষমতায়ন। স্বৈরাচার বিরোধী, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে বিএনপির সঙ্গে একাত্ম হয়ে কাজ করেছে। নানা ইস্যুতে কথা বলতে গিয়ে আনে সংস্কার ও নির্বাচন প্রসঙ্গ। জানান, ডিসেম্বরের মধ্যেই হতে হবে জাতীয় নির্বাচন। বিএনপির শীর্ষ এ নেতার প্রত্যাশা, সবার সহযোগিতায় শীঘ্রই সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে পাবে নতুন বাংলাদেশের মানুষ। বিএনপির দাবি, আগামী ডিসেম্বরের ভেতরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে জনপ্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীর প্রয়োজনীয় সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিএনপি সহ আমরা যারা একসঙ্গে রাজপথে আন্দোলন করেছি, আমাদের সর্বাত্মক সমর্থন অব্যাহত রেখেছি। তো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের নেতৃত্বে জনগণ অবিলম্বে দেশের ইতিহাসের সবচেয়ে অবাধ, নিরপেক্ষ একটি জাতীয় নির্বাচন দেখতে পাবে। বলেন, জনগণের কাছে জবাবদিহিতা নেই বলে গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারছে না অন্তর্বর্তী সরকার। ফলে দিন দিন বাড়ছে রাজনৈতিক অস্থিরতা। সরকারের চরিত্র যাই হোক, সরকারকে জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য করা না গেলে ক্ষমতাসীন সরকার হয়তো নিজেদের অজান্তেই স্বৈরাচারী হয়ে ওঠে। এবং এই কারণেই হুমকি ধমকি উপেক্ষা করে হলেও অবশ্যই নাগরিকদেরকে সরকারের গঠনমূলক সমালোচনা জারি রাখতে হবে। গণতন্ত্রের স্বার্থে সরকারের গঠনমূলক সমালোচনা অব্যাহত রাখতে জনগণের প্রতি আহ্বান জানান তারেক রহমান। পাশাপাশি সোচ্চার থাকার কথা বলেন নিজেদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে। জনগণকে অন্ধকারে রেখে, রাজনৈতিক দলকে বা দলগুলোকে অনিশ্চয়তায় রেখে শেষ পর্যন্ত কোনো পরিকল্পনায় কার্যকর এবং টেকসই হয় না। দলীয় আদর্শ ও কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে বিরোধ সৃষ্টি হলেও ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে দলমত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ থাকবে বলে আশা প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফ্যাসিবাদী শাসন শোষণ মুক্ত। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা। দেশে আর কোনোদিন ডামি নির্বাচন হবে না। চট্টগ্রামে পথসভায় এমন মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। পথসভা থেকে নেতাকর্মীরা বলেছেন, রাষ্ট্র পুনর্গঠনে মৌলিক সংস্কার মানে নির্বাচনী সংস্কার নয়, শাসন ব্যবস্থায় ক্ষমতার ভারসাম্য। সংগঠনকে মজবুত করার বার্তা নিয়ে চট্টগ্রাম সফরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতারা রোববার সকালে চট্টগ্রাম পৌঁছান দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সাথে ছিলেন কেন্দ্রীয় নেতারা। পথে বৈষম্য বিরোধী ছাত্ররা ও এনসিপি নেতারা তাদের স্বাগত জানান।
কর্ণফুলীর মজ্জারটেক থেকে শুরু হয় দলটির বন্দরনগরীর 10টি পথসভা। এ সময় হাসনাত আব্দুল্লাহ বলেন, এমন একটা বাংলাদেশ গড়তে চায় এনসিপি যেখানে পুলিশকে আর কেউ লাঠিয়াল বাহিনী বানাতে পারবে না। জানান, দেশে আর কোনো দামি নির্বাচন হবে না। আমরা এমন একটা বাংলাদেশ গড়তে চাই যে বাংলাদেশে ওসিকে এবং ইউনিকে দাঁড় করিয়ে সাক্ষ্য রেখে কোনো মিডনাইট ইলেকশন প্রচলিত হবে না, কোনো আমি ভার্সেস দামি ইলেকশন প্রচলিত হবে না, যেখানে পুলিশকে আর কেউ লাঠিয়াল হিসাবে ব্যবহার করতে পারবে না। আমরা এমন একটা বাংলাদেশ গড়তে চাই যেখানে প্রশাসনকে আর লাঠিয়াল হিসাবে ব্যবহার করতে পারবে না। চাতুরী চৌমুহনীতে পথসভায় কথা বলেন এনসিপির কেন্দ্রীয় নেতা ডাক্তার তাসনিম জারা। পুলিশ প্রশাসন সংস্কার আর অপরাধের ন্যায্য বিচারের মধ্যে দিয়ে নিশ্চিত হবে জবাবদিহিতা, যার অপেক্ষায় গোটা বাংলাদেশ। আমরা নতুন বাংলাদেশ কেমন চাই, কেমন সংস্কার চাই, নতুন সংবিধান কেমন চাই, যাতে বাংলাদেশটা শুধুমাত্র যারা ক্ষমতায় আছে তাদের না হয়, বাংলাদেশের জনগণের হয়। ক্ষমতায় যারা থাকবে শুধুমাত্র তাদের জবাবদিহিতা কিছু গোষ্ঠীর কাছে যাতে না হয়। পথসভা থেকে নেতাকর্মীরা বলছেন, রাষ্ট্র পুনর্গঠনে মৌলিক সংস্কার বলতে কেবল নির্বাচনী সংস্কার নয়, মৌলিক সংস্কার বলতে রাষ্ট্র ও সাংবিধানিক ব্যবস্থায় ক্ষমতার ভারসাম্য। ইশতিয়াক খান, নিউজ 24, চট্টগ্রাম। জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সব ধরনের প্রস্তাবনা তুলে ধরা হয়েছে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রোববার দুপুরে মৌলভীবাজারের কোলাউড়ায় চা শ্রমিকদের সাথে মত বিনিময় শেষে তিনি এসব কথা বলেন প্রধান উপদেষ্টা চাচ্ছেন তার দেয়া সময়ের মধ্যে একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন। এ সময় প্রধান উপদেষ্টার বেঁধে দেয়া তারিখেই জামাত ভোট চায় বলে জানান তিনি। এছাড়া করিডোর আর বন্দর বিদেশিদের হাতে দেওয়ার বিপক্ষে জামায়াতের অবস্থানও তুলে ধরেন দলটির আমির। ডিসেম্বর থেকে আগামী বছরের জুন এর ভিতরে আপনি নির্বাচন দিবেন। তিনি বলেছেন যে আমি আমার কথায় শর্ত আছে এবং সেই নির্বাচন আপনারা পাবেন, তবে আমি চাচ্ছি এমন একটা নির্বাচন যেটা ইতিহাস সৃষ্টি করবে। আমাদের করিডোর নৌ আমরা ন বলে এসেছি, দেশের স্বার্থের বিরুদ্ধে আমরা কোনো কিছুতে হাত হব না। বিষপান করে সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন জুলাই অভ্যুত্থানে আহত 4 জন, যাদের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রবিবার রাতে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে বিষপানে চিকিৎসাধীন অভ্যুত্থানে আহত 4 জনকে দেখতে এসে এই কথা জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, জুলাই অভ্যুত্থানে আহত অনেকেই সুচিকিৎসার অভাবে বিভিন্ন হাসপাতালে কাতরাচ্ছেন। তাদের বিষয়ে সরকারকে আরও বেশি ভাবা উচিত। এ সময় জুলাই আহতদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে রাষ্ট্রের প্রতি আহ্বান জানান তিনি। এর আগে জুলাই অভ্যুত্থানে চোখ হারানো 4 জন রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে বিষপান করেন। এরপর তাৎক্ষণিকভাবে তাদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা শঙ্কামুক্ত রয়েছেন। বিনা চিকিৎসায় তারা নিজেদের জীবনকেই বিপন্ন করতে যাচ্ছিলেন। তাদের সবাইকে বলা হয়েছে যে তোমাদের এই ধরনের কাজের যেন পুনরাবৃত্তি না হয়, তোমাদের চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি দেশের বাইরে থেকে এটি দেখেছেন, আমাদের পাঠিয়েছেন, তিনি নেবেন। এবং বিএনপির পক্ষ থেকে একটা সংগঠন তিনি যেটা করেছেন, আমরা বিএনপি পরিবার, সেই বিএনপি পরিবারের যারা নেতৃবৃন্দ আছেন, রুম্মন, মিথুন, তারা এসে এখানে খোঁজ খবর নেবেন। দর্শক, এই ছিল নিউজ 24 প্রবাসের সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।